আমি আপনাকে বিয়ে করতে চাই না নোরা। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। এভাবে জোর করে বিয়ে করা যায় না। প্লিজ আমাকে ছেড়ে দিন। একটু দয়া করুন আমার ওপর। আমি আপনার মতো বিষমরিচ বিয়ে করে আমার সর্বাঙ্গ অঙ্গার করতে চাই না। প্লিজ নোরা, প্লিজ, প্লিজ আমাকে মুক্তি দিন। সৌরভের আকুতি মিনতি নোরার মন গলাতে করতে পারে না, বরং তার আকুতি মিনতি নোরাকে আনন্দ দেয়। পৌষাচিত আনন্দ। নোরার ঠোঁটের কোণে কটাক্ষের হাসি লক্ষ্য করা গেল। সে সৌরভের মুখে স্নাইড করে নেশালো কণ্ঠে বলল, মুক্তি চাও বেব? সৌরভের উপর নিচে নিচ করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নোরা বক্র হেসে বলে, তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না বেব। প্লিজ কবুল বলে দাও। আমি তোমার হাতের বাঁধন খুলে দেই। সৌরভের গলা দিকে আওয়াজ বের হতে চায় না। তবুও সৌরভ ফিসফিস করে বলে, আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। নোরার চোখ মুখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে সৌরভের গলায় রামদা ঠেলিয়ে ক্রুদ্ধ গলায় বলে, অনেকক্ষণ যাবৎ তোকে মনীষোনা বলে বুঝিয়েছি, কিন্তু আর না। তুই আমার ধৈর্যর বাঁধ ভেঙে দিয়েছিস। এবার বল, কবুল বলবি নাকি এক কোপে তোর ধর থেকে মাথা আলাদা করে নিব? সৌরভ কাঁপতে থাকায় গলা বলে, বলবো কবুল। 100 বার বলবো, 1000 বারও বলবো। নোরার এমন অগ্নিরূপ দেখে কাজী থরথর করে কাঁপতে থাকে। তিনি কাতর গলায় বলে, বাবাজি, কবুল বললেও আমি কবুল বলবো না। আমাকে ক্ষমা দিন, আমি চললাম। নোরা পেছন থেকে কাজী পাঞ্জাবি কলার টেনে ধরে বিরক্ত গলায় বলে, বিয়ে না পড়িয়ে আপনি কয়ে যাচ্ছেন? কাজী আবারও সেই একই কথা বলে, আমি কবুল বলবো না, আমাকে ক্ষমা দিন। চুপ শালা, বিয়ে তুই করবি না যে তোর কবুল বলতে হবে? চুপচাপ বিয়ে পড়া তুই, না হলে এই রামদা তোর গলায় উঠবে। কাজী শুকনো ঢেক গিলে ভয়ে ভয়ে বিয়ের কার্যক্রম শুরু করে। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী পালাতে যায়, কিন্তু পালাতে পারে না। নোরা তার কালা কলার চেপে ধরে। কাজী কাপা গলায় বলে, মা জননী, আপনাদের বিয়ে তো হয়ে গেছে, এবার আমাকে আসতে দিন। নোরা অবলিয়ায় বলে, বিয়ে পড়িয়েছেন, এবার আমাদের বাসরের ব্যবস্থা করুন। কোথায় করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কাজী সাহেব নিজের বাড়ির সৌরভ আর নোরার বাসরের ব্যবস্থা করে। অল্প সময়ের মধ্যে সাধারণ একটা কক্ষ হয়ে ওঠে দুইজন মানুষের স্বপ্ন বাসর। সৌরভ অন্য রুমে বসেছিল। নোরা সৌরভের হাত ধরে টানতে টানতে বাসর ঘরে নিয়ে আসে। সৌরভ কিছু বুঝে ওঠার আগেই তাকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর চেপে বসে। সৌরভের ঠোঁটের উপর বৃষ্টি নিক্ষেপ করে দুষ্ট হাসে, ঠোঁট কামড়ে বলে, কিসমি। বিস্ময়ের চোখ বড় বড় হয়ে যায় সৌরভের। সে সজোরে গলায় বলে, ছি ছি, কি বলছেন এসব? নোরা সৌরভের দিকে ঝুঁকে যায়, গাল চেপে ধরে বলে, গোলামের পুত, আমি কিসমি বলছি, ফামি বলি নি। সৌরভ কিছু বলতে উদয় হয়, কিন্তু নোরা তাকে বলার সুযোগ দেয় না। সৌরভের পুরুষালী ঠোঁটজোড়া সে নিজের আয়ত্তে নিয়ে নেয়। হঠাৎ প্রচণ্ড গরম আর অস্বস্তিতে ঘুম ভেঙে যায় নোরার। সে তাড়া করে লাফিয়ে উঠে বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে দেয়। নোরার কপাল ভিজে গেছে ঘামে, পরনের জামাটাও ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। কাপড়টা শরীরের সঙ্গে লেপ্টে আসে অস্বস্তিকরভাবে। নোরা একবার গম্ভীর শ্বাস নিয়ে চেষ্টা করে শান্ত হয়, কিন্তু গরম আর ঘামের ঝাঁঝরা অনুভূতি তাকে আর নিঃশ্বাস নিতে দেয় না। সে চোখ বন্ধ করে মরার মতো পড়ে থাকে। অচেতন স্বপ্নের কথা মনে পড়তেই সে ধড়ফড় করে উঠে বসে। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সে! সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সৌরভের সাথে ঠোঁট মেলানোর দৃশ্য কিছুতেই ভুলতে পারছে না সে। যে মানুষটাও ছায়াকেও সে ঘৃণা করে, সেই মানুষটার ঠোঁট ওইভাবে, ছি! নোরা কয়েক মুহূর্তে ওয়াশরুমে দাঁড়িয়ে থাকে। নিজের ঠোঁটের ওপর অবাঞ্ছিত স্বপ্নের প্রভাব এতটাই জোরালো যে তার গা গুলিয়ে বমি আসে। সে হাতের আঙুল ভিজিয়ে
ঠোঁট ঘষতে ঘষতে পানি দিয়ে পরিষ্কার করে নেয়। মিনিট 10 পর সে নিজের রুমে ফিরে আসে, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। বুকের ভেতর কেবল এক পলসা শান্তির খোঁজ চলছে। নোরা এগিয়ে যায় স্বস্তির এক চুমুকের আশায়, কিন্তু উম, বিধিরাম, বেটার খালি এক ফোঁটা পানি নেই। নোরা রুম থেকে বেরিয়ে কি মনে করে সুপ্রভার রুমের দিকে এগিয়ে উকি দেয়। দরজাটা সামান্য ভিড়িয়ে রাখা ছিল। নোরা হাত দিয়ে দরজাটা খুলে যায়। সে মনস্থ পায়ে সুপ্রভার রুমে প্রবেশ করে, এদিকে ওদিকে নজর ঘুরায়, কিন্তু কোথাও সুপ্রভার দেখা মেলে না। নোরা মনে মনে খুশি হয়, তবে খুশি আরো দ্বিগুণ বেড়ে যায় যখন সে সুপ্রভার লেখা চিরকুটখানা পড়ে। চিরকুটখানা পড়ে নোরার চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। নোরা ডেভিল হেসে বলে, যাও সুপ্রভা যাও, আমি তো এটাই চেয়েছিলাম, আমার পথের কাটা খাল্লাস। এবারের শেক্সপিয়ার শাহরিয়া আমার হবে। শুধু আমার সুপ্রভাত দূর দূর বুকে বাসে বসে রয়েছে। বাস ছাড়তে এখনো মিনিট 10 বাকি। এই 10 মিনিট তার কাছে 10 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে। সে সে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছাড়তে চাইছে। সে চোখ নামিয়ে রাখে, হাতের আঙুলগুলো আঁচলে ভাঁজে ভরিয়ে শক্ত করে চেপে ধরে। হঠাৎ পাশের সিটে কেউ এসে বসে পড়ে। হালকা একটা ঝাঁকুনিতে সুপ্রভা চমকে ওঠে। চোখ তুলতে তাকাতেই দেখে মাঝবয়সী এক পুরুষ। মুখে অচেনা দৃঢ়তা, চোখে কোমল যেন কৌতূহল মেশানোর হিসাবি দৃষ্টি। লোকটা বসেই নির্বিকার গলায় বলে, একা যাচ্ছেন? সুপ্রভা কিছু বলে না। আঁচলের কোণাটা আরো শক্ত করে মুঠোয় চেপে ধরে। তার বুকে ধুকপুকায় সে দ্বিগুণ হয়ে যায়। পুরুষালী একটু ঝুঁকে চারপাশ দেখে নিয়ে আবার বলে, একা যাচ্ছেন বুঝি, নাকি হাজবেন্ড আছে সাথে? সুপ্রভা ঠোক কামড়ে ধরে। এক মুহূর্তের জন্য মনে হয় জোরে বলে উঠবে, আপনার কি দরকার, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সংযত গলায় বলে, জি, একা। সুপ্রভা কথাটা বলতেই লোকটা ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটে ওঠে। লোকটা প্রসন্ন গলায় বলে, আপনি আনম্যারিড বোধহয়? সুপ্রভা নিচু স্বরে বলে, জি না। লোকটা অবাক গলায় বলে, বলেছেন আনম্যারিড? অবাক। আবার হাজবেন্ডও সাথে নেই? ঝগড়া হয়েছে নাকি? সুপ্রভা বিরক্ত নিয়ে বলে, হাজবেন্ড মারা গিয়েছে, আমি বিধবা। উত্তর পেয়ে গিয়েছেন হয়তো। শান্তি। বিধবা শব্দটা শুনতে খুশিতে ঝলমল করে ওঠে লোকটা মুখশ্রী। লোকটা উচ্ছ্বাসের সহিত বলে, আমি মোতালেব, আমারও বউ নেই, আমাকে বিয়ে করবেন? সুপ্রভা কটমটের দৃষ্টিতে মোতালেবের প্রাণে চায়। মোতালেবের ত্বরান্বিত চোখ নামিয়ে নেয়। কিয়ৎক্ষণের পর সুপ্রভার দিকে তাকিয়ে ফাঁকা বাসে গলা গাইতে শুরু করে, তোমারও জামাই নাই, আমারও বউ নাই, চলো দুজন সংসার কইরা খাই, চলো দুজনে সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই। মোতালেবের অভিসন্ধি মোটেও ঠিক লাগছে না সুপ্রভার। সুপ্রভা বিরক্ত হয়ে 7-5 না ভেবেই বাস থেকে নেমে যায়, কিন্তু কোথায় যাবে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তায় চলে আসে। হঠাৎ মনে হলো কে যেন তাকে ফলো করছে। সুপ্রভা পায়ের গতি কমিয়ে পেছনে কয়েকবার তাকায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে আবারও পায়ের গতি বাড়িয়ে দেয়। কয়েক কদম পা বাড়াতেই ল্যাম্পপোস্টের এক আলোয় কতগুলো মানুষের ছায়া সে সুপ্রভার সামনে পড়ে। ভয়ে গলা শুকিয়ে আসে তার। সুপ্রভা নিজেকে শক্ত করে পিছনে তাকিয়ে দেখে 5 থেকে 6টা ছেলে মদের বোতল হাতে নিয়ে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন তাকে চোখ দিকেই গিলে ফেলবে। সুপ্রভা এক নজর তাদের দিকে তাকিয়ে আবারও হাঁটা শুরু করলো। সুপ্রভার পিছু পিছু ছেলেগুলোও হাঁটতে শুরু করে। এক পর্যায়ে সুপ্রভা দৌড়াতে শুরু করে, কিন্তু বেশি দূরে যেতে পারে না। সারিতে পা পেঁচিয়ে নিচে পড়ে যায়। সুপ্রভা রাস্তায় পড়ে গিয়ে পার্স থেকে নিজের ফোন বের করে কাউকে কল দিয়ে যায়, কিন্তু তার আগেই ছেলেগুলো সুপ্রভার হাত থেকে ফোন কেড়ে নেয়। অশালীন ভঙ্গিতে বলে, কাকে ফোন দিতে যাচ্ছেন মামনি? শহরে নতুন নাকি মামনি? আগে কখনো এত সুন্দর পাখি দেখিনি তো। এতদিন তুমি কোথায় ছিলে পাখি? ও পাখি, পাখি রে, দেখুন, দেখাও দেখাও না মামনি, আমরা তো দেখতেই চাই।
এখন শুধুমাত্র তোমার দেখানোর অপেক্ষায় আছি। অবশ্যই তুমি দেখাতে না চাইলেও আমরা ঠিকই দেখব। তা ভালো হয় পাখি নিজের থেকেই যদি খাঁচায় ধরা দাও না পাখি। দেখবে পাখিকে অনেক আদর যত্ন করব আমরা, একটুও কষ্ট দেব না। সুপ্রভা ঘামতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে দেখে একদম জনমানশূন্য হয়ে আছে। সুপ্রভা তাদের কাছে হাত জোড় করে বলে, প্লিজ আমাকে যেতে দিন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। লোকগুলো সুপ্রভার এই অবস্থা দেখে পেশাসিক আনন্দে মেতে ওঠে। তারা গোল হয়ে সুপ্রভার চারপাশে দিয়ে হাসতে হাসতে সুপ্রভার গায়ে মদ ঢেলে দেয়। সুপ্রভা কিছু বুঝে ওঠার আগেই তারা একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে শুরু করে। ঠিক তখনই একটা পুরুষ অবয়ব এসে সুপ্রভার সামনে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোটা তার মুখের অর্ধেক ঢেকে রেখেছে। কণ্ঠটা শান্ত, কিন্তু ভেতরে লুকোনো দৃঢ়তা। এই শহরের রাতের অন্ধকারে একা একটা মেয়েকে ঘিরে ধরে বীরত্ব দেখাচ্ছিস, লজ্জা নেই? ছেলেগুলো হকচকিয়ে যায়। একজন মদের বোতল নামিয়ে কটমটে চোখে তাকায়। তুই কে রে? লোকটা এক পা সামনে এগিয়ে আসে, হাতের মুঠো শক্ত। আমি কে সেটা জানার দরকার নেই। দরকার হলে পুলিশ জানাবি। ৫-৬ জন একসাথে হাসতে শুরু করে। পুলিশ হাসির শব্দ, মদের গন্ধ। এলাকার মানুষ বড় কথা বলি। সুপ্রভা তখনও মাটিতে বসে, হাত কাঁপছে, চোখে পানি জমে আসে। লোকটা পিছনে ফিরিয়ে ফিসফিস করে বলে, ভয় পেও না, উঠতে পারবে? সুপ্রভা মাথা নাড়ে। লোকটা তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আমাকে ছুবে না কেউ। একজন ছুতে আসতেই লোকটা তার কলজি চেপে ধরে। ব্যথায় ছেলেটা আর্তনাদ করে ওঠে। অন্যরা পিছিয়ে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। দূরে সাইরেনের ক্ষীণ শব্দে ভেসে আসে, কেউ একজন আগেই কল দিয়েছে, চল। একজন ফিসফিস করছে। ছেলেগুলো ছদ্মভঙ্গ হয়ে অন্ধকার মিলিয়ে যায়। লোকটা হাঁপ ছেড়ে সুপ্রভার দিকে ফিরে তাকায়। ঠিক আছে। সুপ্রভা মাথা নাড়ায়। গলা দিয়ে কথা বেরোয় না। লোকটা নিজের ওড়না চাদরটা খুলে তার কাঁধে জড়িয়ে দেয়। এটা নাও, ঠান্ডা লাগবে। সে ধীরে ধীরে সুপ্রভার দাঁত করায়। সুপ্রভা টলতে টলতে দাঁড়ায়। ধন্যবাদ। কণ্ঠটা কাঁপা। লোকটা আশেপাশে তাকায়। এই রাস্তায় থাকা নিরাপদ না। কাছে একটা চার দোকান আছে, আলো আছে, ওখানে বসি। ওরা হাঁটতে শুরু করে। কয়েক কদম যেতেই সুপ্রভা থেমে যায়। আপনি? আপনার নাম? লোকটা একটু থামে। আলোয় একটা, এবার মুখটা স্পষ্ট, চোখে ক্লান্তি কিন্তু ভরসা। সিয়াত। নামটা শুনেই সুপ্রভার বুক কেঁপে ওঠে। সিয়াত? সেও অবাক। লোকটা তাকায়। হ্যাঁ, কি হয়েছে? সুপ্রভা কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু স্বরে, কিছু না। চার দোকানে বসে সুপ্রভা পানি খায়। হাতের কাঁপুনি ধীরে ধীরে কমে। সিয়াত দূরে বসে থাকে, অপ্রয়োজনীয় প্রশ্ন করে না। কয়েক মিনিট পর সে বলে, তুমি কোথায় যাচ্ছিলে? শহর ছাড়তে? একা? সুপ্রভার মাথা নাড়ে। কিছু হলে কাউকে ফোন দিতে পারতে। সুপ্রভার ঠোঁটে কামড়ায়। ফোন নেই। সিয়াত নিজের ফোন এগিয়ে দেয়। কারো নাম্বার দাও। সুপ্রভা চুপ, চোখ ভিজে আসে। আমার আর কেউ নেই। সিয়াত গম্ভীর শ্বাস নেয়। ঠিক আছে, আজ রাতে নিরাপদ জায়গায় পৌঁছানোর দরকার। আমি একটা গেস্ট হাউস চিনি, মহিলা স্টাফ থাকে। সুপ্রভা দ্বিধা পড়ে, তারপর ধীরে বলে, আপনি কেন সাহায্য করছেন? সিয়াত তাকিয়ে থাকে। কারণ কেউ কেউ তো করা উচিত। দূরে আবার সাইরেন শোনা যায়। সিয়াত উঠে দাঁড়ায়। চলো। ওরা হাঁটে। আলো অন্ধকারে ফাঁকে সুপ্রভার বুকের ভেতরে চাপ একটু হালকা হয়। হঠাৎ সে থামে। একটা কথা বলো, আপনি আজ না এলে কথা শেষ না হয় হয় না। সিয়াত নরম কণ্ঠে, আজ বলছি, আগামীকালও আছি। গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে সুপ্রভা প্রথমবার গম্ভীর শ্বাস নেয়। দরজা বন্ধ হওয়ার আগেই সে পিছনে ফিরিয়ে তাকায়। বন্ধুরা, সবার আগে গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং কমেন্ট বক্সে জানাবেন গল্পটি কেমন হয়েছে। গল্প নতুন প্রেমের গান চলবে।